আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। দোল কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, আর প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের বলবো না ঘটনাগুলো কী নিয়ে, তবে একটা ঘটনা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আর একদম দেরি করছি না, তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন এবং ভৌতিক কথা পরিবারের সবাই ভালো আছে। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা ঘটনা শেয়ার করতে চাই যেটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি চাই আমার পুরো পরিচয়টা প্রকাশ না হোক, তবে এটুকু বলতে পারি আমার নাম তারেক। আমার বাড়ি দিনাজপুর জেলার ভেলাইন গ্রামের দিকে। ছোটবেলা থেকেই আমি একটু ভীতু ধরনের ছিলাম। বিশেষ করে একটা জিনিস দেখলেই আমার ভীষণ ভয় লাগতো। যদি কাউকে হাত ভাঙা অবস্থায় ব্যান্ডেজ করা দেখি তাহলে আমার শরীরটা না কেমন যেন কেঁপে উঠত। কেন এমন হতো সেটা আমি কখনো বুঝতে পারিনি, কিন্তু ব্যান্ডেজ করা হাত দেখলেই আমার মনে হতো খুব খারাপ কিছু একটা আছে এর মধ্যে। তখন আমার বয়স খুব বেশি হলে 10 বা 11 হবে। একদিন বিকেলের দিকে আমি আমার এক চাচার সাথে ধান শুকোনোর চাতালে গিয়েছিলাম। আমাদের গ্রামে তখন সবাই মিলে ধান শুকাতো, তারপর নেড়ে দিত যাতে ভালোভাবে শুকায়। সেদিনও অনেক লোকজন ছিল সেখানে, সবাই কাজ করছিল। সন্ধ্যের পর আমি আর আমার চাচা বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় রাস্তার পাশের একটা দোকান থেকে আমি একটা কেক কিনেছিলাম, আর সেটা খেতে খেতে হাঁটছিলাম। গ্রামের রাস্তা তখন একেবারে নিলিবিলি, চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে কোথাও কুকুরের ডাক। বাড়িতে পৌঁছে সব কিছু স্বাভাবিকই ছিল। তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, আমরা হ্যারিকেনের আলোই ব্যবহার করতাম। সেদিনও হ্যারিকেন চলছিল। রাতের খাবার খেয়ে আমি ঘুমোতে গেলাম। কিছুক্ষণ পর হ্যারিকেনটা নিভিয়ে দেওয়া হলো আর ঘরটা একেবারে অন্ধকার হয়ে গেল। আমি চোখ বন্ধ করলাম, আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যেটা আজও মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমি যেন দেখতে পেলাম একটা লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। তার একটা হাত পুরো ব্যান্ডেজ করা, আর সেই ব্যান্ডেজ করা হাতটা যেন সে আমার গায়ের কাছে এনে ছুঁয়ে দিচ্ছে। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি চোখ খুলে ফেললাম, কিন্তু চোখ খুলে দেখি ঘরে কেউ নেই। আমি ভাবলাম হয়তো ভুল দেখেছি বা স্বপ্ন দেখেছি। আমার চোখ বন্ধ করলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যতবার চোখ বন্ধ করেছি ততবারই সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি। সেই ব্যান্ডেজ করা হাতওয়ালা লোকটা আবার আমার কাছে এসে দাঁড়াচ্ছে, আর তার হাতটা আমার গায়ে লাগিয়ে দিচ্ছে। তখন আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে মনে হচ্ছিল আমার বুকের ভেতরটা ধক ধক করে ফেটে যাবে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে কেউ যেন আমাকে দেখছে। ঠিক তখনই আমাদের পাশের বাড়ির এক দাদা আমাদের বাড়িতে এলেন। তিনি এসে একটা জোরে হাঁক দিলেন, তারপর কিছু দোয়া পড়লেন আর আমাকে একটা তাবিজ দিলেন। আশ্চর্যের ব্যাপার হলো সেই তাবিজটা নেওয়ার পর থেকে আমি আর কখনো সেই ব্যান্ডেজ করা লোকটাকে দেখিনি। কিন্তু এই ঘটনাটা এখানেই শেষ হয়নি। এর কিছুদিন পর আমাদের গ্রামে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার এক চাচির ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিল। এর আগে তাদের একটা ছেলে ছিল যার বয়স তখন আমার মতোই। সবাই খুব হাসি খুশি ছিল নতুন বাচ্চা হওয়ায়, কিন্তু সেই খুশি বেশি দিন টিকল না। জন্মের 7 দিনের মাথায় হঠাৎ করেই বাচ্চাটা মারা গেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো চাচি বলেছিলেন বাচ্চার গলায় যেন কিছু একটা আটকে গিয়েছিল, কিন্তু তিনি তো সব সময় বাচ্চার সামনেই ছিলেন। তিনি কখনো দেখেননি যে বাচ্চা কিছু খেয়েছে,
আর একটা 7 দিনের বাচ্চা কি করেই বা কিছু খাবে। তখন গ্রামে নানা রকম কথা ছড়াতে লাগলো। কেউ বলছিল এটা অস্বাভাবিক মৃত্যু, কেউ বলছিল এর পেছনে অন্য কিছু আছে। আমার সেই দাদার সাথে চাচির একটা বড় ঝগড়া হয়েছিল। গ্রামের অনেকে বলতে লাগলো সেই দাদাই নাকি রাগ করে কিছু একটা খারাপ কাজ করেছে। কেউ কেউ বলছিল তিনি নাকি দুষ্টু জিন ধরে রাখতে পারেন, আর তিনি নাকি রাগ করে সেগুলো চাচিদের বাড়িতে রেখে দিয়েছিলেন। এরপর থেকেই নাকি তাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একদিন আমার চাচি তার মায়ের বাড়িতে গেলেন কয়েকদিনের জন্য। তখন চাচির ছেলে নাসিদ আমাকে ডাকলো তার বাড়িতে থাকার জন্য। আমরা দুজনে সমবয়সী ছিলাম, তাই আমি রাজি হয়ে গেলাম। সেদিন ছিল গরমের রাত। সেই সময় বিদ্যুৎ চলে গেলে 1-2 ঘন্টা পর্যন্ত আসতো না। আমি আবার অন্ধকারে থাকতে পারতাম না, আমার খুব ভয় করত। সেদিন রাতেও হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল। আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। আমি নাসিদকে বললাম, নাসিদ আমার খুব ফাঁপড় লাগছে, আমি বাসায় যাই। তখন রাত প্রায় 2টা বাজে। নাসিদ বলল, এত রাতে একা যাবি কিভাবে? অনেক ভেবে আমরা ঠিক করলাম আমি দরজা খুলে মেঝেতে শুয়ে থাকব, যাতে বাইরে চাঁদের আলো দেখতে পাই, তাহলে হয়তো ভয় কম লাগবে। সেদিন ছিল জ্যোৎস্না রাত। দরজা খুললেই বাইরে সব পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি মেঝেতে শুয়েছিলাম আর নাসিদ খাটে। হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল সোজা সামনে একটা দরজার দিকে, আর তখনই আমি দেখলাম সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ধর্মার করে উঠে বসলাম। মেয়েটা সাদা শাড়ি পরেছিল, তার চুলগুলো এত লম্বা ছিল যে প্রায় মাটির সাথে লেগে যাচ্ছিল। তার পায়ে আলতা লাগানো ছিল, কিন্তু মুখটা আমি স্পষ্ট দেখতে পারিনি। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তারপর দেখলাম দরজা বন্ধ থাকা সত্ত্বেও মেয়েটা ধীরে ধীরে বারান্দার দিকে চলে এলো। আমার মনে হচ্ছিল আমার শরীরটা যেন জমে গেছে। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম আর নাসিদকে ডাকলাম। বললাম, নাসিদ, বাইরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। নাসিদ সব শুনে একটু চুপ করে থাকলো। তারপর বলল, থাম। সে একটা লাঠি হাতে নিল আর হাতে থাকা লাইটটা জ্বালিয়ে গেট খুলে বাইরে গেল। কিন্তু বাইরে গিয়ে দেখল সেখানে কেউ নেই। চারপাশে একদম ফাঁকা। জ্যোৎস্নার আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই। সে রাতের পর আমি আর কোনোদিন ওই বাড়িতে রাত কাটাইনি। পরে শুনেছি আমার চাচি যতদিন ওই বাড়িতে ছিলেন ততদিন তিনি রাতে ঘুমানোর সময় হাতে একটা বড় চাকু নিয়ে ঘুমোতেন, কারণ তিনি নাকি কয়েকবার অনুভব করেছেন কেউ যেন বিড়ালের মতন হয়ে এসে তার গলা চেপে ধরেছে। এই ঘটনাগুলো আমাদের গ্রামের অনেকেই জানে। এখন অনেক বছর কেটে গেছে। চাচি এখন ঢাকায় থাকেন, তার ছেলে নাসিদ লেখাপড়া করছে, আর আমি এখন দিনাজপুরে থাকি এবং চা পাতার ব্যবসা করি। কিন্তু সেই রাতের ঘটনা আমি আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে জ্যোৎস্না রাত এলেই আমার মনে পড়ে সেই মেয়েটার কথা, যে দরজা বন্ধ থাকা সত্ত্বেও বারান্দায় চলে এসেছিল। এটাই ছিল আমার জীবনের একেবারে বাস্তব একটা ঘটনা। যদি কোনোদিন আপনারা দিনাজপুরের ভেলাইন গ্রামের দিকে আসেন, তাহলে আমি আপনাদের সেই বাড়িটা দেখাতে পারবো যেখানে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটেছিল। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও অমিতদা। ভালো থেকো। ভালো লেগেছে গো, খুব ভালো লেগেছে, আর আশা করছি আমাদের এই পরিবারের সকলের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো ঘটনাটা কেমন লেগেছে। তাহলে কিন্তু সবাই ঘটনা পাঠানোর জন্য মোটিভেট হবে, আর তোমরা আরও ভালো ভালো ঘটনা শুনতে পাবে। যাই হোক, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। অমিতদা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর ভৌতিক কথা পরিবারের সবাই ভালো আছে, নিশ্চয়ই ভালো আছে। আজ আমি এমন একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা আমাদের গ্রামে 10 বছর আগে ঘটেছিল। আর এই ঘটনাটা আমি
নিজের চোখে না দেখলেও এত কাছ থেকে উপলব্ধি করেছি বা দেখেছি বলতে পারো, বা এত লোকের মুখে শুনেছি যে আজও মনে হলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। তাই ভাবলাম ঘটনাটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আমাদের গ্রামটা খুব বড় নয়, চারিদিকে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে। সে রাস্তার ধারে কয়েকটা বাড়ি আর একটু দূরে একটা পুরনো শ্মশান আছে। দিনের বেলা জায়গাটা একদম সাধারণ মনে হলেও সন্ধে নামলেই পুরো পরিবেশটা যেন বদলে যায়। চারিদিকে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। কুকুরগুলো অকারণে চিৎকার করতে থাকে আর বাতাসে একটা ঠান্ডা শিরশিরে ভাব থাকে। গ্রামের বয়স্ক লোকেরা সবসময় বলতো ওই শ্মশানের দিকে নাকি সন্ধ্যের পর না যাওয়াই ভালো, কারণ অনেক বছর আগে সেখানে নাকি একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। কিন্তু আমরা তখন এসব কথাকে গল্প ভেবেই উড়িয়ে দিতাম। আমাদের গ্রামেরই এক মেয়ে ছিল, নাম ধরা যাক মিতা। খুব সাধারণ একটা মেয়ে, শান্ত স্বভাবের, পড়াশোনা করত আর বাড়ির কাজেও মাকে সাহায্য করত। তার বাড়িটা ছিল ওই কাঁচা রাস্তা ধরে শ্মশানের দিকে একটু ভেতরে। একদিন বিকেলে মিতা তার দুই বান্ধবীর সঙ্গে পাশের পুকুরে গিয়েছিল কাপড় কাচতে। তখনও সব কিছু একদম স্বাভাবিক ছিল। তারা হাসাহাসি করছিল, গল্প করছিল। কিন্তু ফেরার সময় যখন তারা শ্মশানের পাশ দিয়ে রাস্তা ধরে ফিরছিল, তখন মিতা হঠাৎ একদম চুপ হয়ে যায়। তার বান্ধবীরা প্রথমে ভেবেছিল হয়তো সে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু একটু পর তারা লক্ষ্য করে মিতা হাঁটছে ঠিকই, কিন্তু তার চোখ দুটো যেন অন্য কোথাও তাকিয়ে আছে আর মুখে কোনো কথা নেই। তারা তাকে ডাকতে থাকে, কিন্তু মিতা কোনো উত্তর দেয় না। বাড়ির কাছে পৌঁছানোর আগেই সে হঠাৎ থেমে যায় আর ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে শ্মশানের দিকে তাকিয়ে থাকে। সেই মুহূর্তে তার বান্ধবীরা এতটাই অস্বস্তি অনুভব করেছিল যে তারা তাকে টেনে বাড়ি নিয়ে যায়। কিন্তু সেদিন রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। প্রথমে মিতা খুব জ্বরে পড়ে যায় আর সারা রাত ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকে, কখনো খুব আস্তে, আবার কখনো খুব রাগী গলায়। এমন ভাষায় কথা বলছিল যেটা তার মা বাবা কোনোদিনও তার মুখে শোনেনি। মাঝে মাঝে সে হঠাৎ করে উঠে বসে দরজার দিকে তাকিয়ে থাকত, যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু দরজা খুলে দেখলে সেখানে কেউই থাকতো না। পরের দিন দুপুরে গ্রামের কয়েকজন মহিলা তাকে দেখতে যায়। তখনও সে একদম দুর্বল হয়ে শুয়েছিল, কিন্তু হঠাৎ করেই সে উঠে বসে এমনভাবে হাসতে শুরু করে যেটা তার নিজের হাসির মতো ছিল না, বরং অনেকটা বয়স্ক কারোর গলার মতন শোনাচ্ছিল। তার মা তখন ভয়ে কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? কিন্তু মিতা তখন অন্য গলায় বলে, আমাকে কেন এখানে এনেছো? আমি তো ওখানেই ছিলাম। এই কথাটা শুনে সবাই থমকে যায়, কারণ সে যে দিকটা দেখিয়ে বলছিল সেটা ছিল ঠিক শ্মশানের দিক। সেদিন থেকেই গ্রামের লোকেদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে মিতার উপর কিছু একটা ভর করেছে। সন্ধে হলেই তার আচরণ আরও অদ্ভুত হয়ে উঠত। সে কখনো একা একা কথা বলতো, কখনো হঠাৎ খুব জোরে চিৎকার করত, আবার কখনো এমন শক্তি দেখাতো যে ৩-৪ জন মানুষ মিলে তাকে সামলাতে পারত না। একদিন সে তো ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে এমন জোরে ধাক্কা দিতে শুরু করেছিল যে সবাই ভেবেছিল দরজাটা ভেঙেই যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দরজা খুলে দেখার পর সে একদম শান্ত হয়ে মেঝেতে বসেছিল, যেন কিছুই হয়নি। এরকম চলতে চলতে কয়েকদিন কেটে যায়। তখন গ্রামের বড়রা সিদ্ধান্ত নেয় একজন ওঝাকে ডাকা হবে, কারণ তারা নিশ্চিত হয়ে গিয়েছিল এটা কোনো সাধারণ অসুখ নয়। সেই রাতে ওঝা এসে পৌঁছায় আর মিতাকে উঠোনে বসানো হয়। চারপাশে গ্রামের অনেক মানুষ দাঁড়িয়েছিল, সবাই ভয়ে আবার কৌতূহলেও দেখছিল কি হয়। ওঝা মন্ত্র পড়া শুরু করতেই মিতার আচরণ বদলে যায়। সে প্রথমে মাথা নিচু করে বসেছিল, কিন্তু হঠাৎ করে মাথাটা তুলে এমনভাবে তাকায় যেন সে আর সেই মিতা নেই। তার চোখ দুটো লাল হয়ে উঠেছিল আর মুখে একটা অদ্ভুত হাসি। ওঝা তখন তাকে প্রশ্ন করে যে, কে তুই আর কেন এই শরীরে ঢুকেছিস? তখন মিতা এমন একটা গলায় উত্তর দেয়
যেটা শুনে উপস্থিত সবাই শিউরে ওঠে। সে বলে, এতদিন পরে কেউ তো আমার কথা জিজ্ঞেস করলো। এই কথা শুনে চারপাশে একটা চাপা ফিসফাস শুরু হয়ে যায়। ওঝা আবার জিজ্ঞেস করে, তুই কে? বল কে? তখন সে বলে, আমি এখানেই থাকি। অনেক দিন ধরে কেউ আমাকে মনে রাখে না, কিন্তু সেদিন সন্ধেই যখন এরা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এই মেয়েটা আমার দিকে তাকিয়েছিল, তাই আমি এর সঙ্গে এসেছি। এই কথাগুলো শুনে মিতার মা কান্নায় ভেঙে পড়ে, কারণ সে বুঝতেই পারছিল না কি করবে। এরপর ওঝা অনেকক্ষণ ধরে মন্ত্র পড়তে থাকে আর মাঝে মাঝে আগুনে কিছু জিনিস ফেলে ধোঁয়া করতে থাকে। সে ধোঁয়া যখন মিতার মুখের কাছে যায় তখন সে হঠাৎ খুব জোরে চিৎকার করে ওঠে আর সে বলে, আমাকে আমাকে যেতে বলিস না, আমি আবার একা হয়ে যাব, আমাকে বলিস না যেতে, যা ছেড়ে দে আমাকে। কিন্তু ওঝা থামে না, সে বারবার মন্ত্র পড়ে আর শেষমেশ একটা সময় মিতা হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সবাই ভেবেছিল হয়তো সব শেষ হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই রাতের পর থেকে মিতা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। যদিও সে সেই কয়েকদিন কিছুই মনে করতে পারেনি, শুধু একটা কথাই বলেছিল, সে নাকি মাঝে মাঝে স্বপ্নে একটা অন্ধকার জায়গা দেখতে পেত আর সেখানে কেউ তাকে বারবার ডাকত। এই ঘটনার পর থেকে আমাদের গ্রামের কেউই আর সন্ধ্যের পরে ওই শ্মশানের পাশের রাস্তা দিয়ে যেতে চায় না, কারণ সবাই মনে করে, বিশ্বাস করে সেই রাতে যা ঘটেছিল সেটা কোনো কল্পনা ছিল না, বরং সত্যিই এমন কিছু ছিল যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু কখনো কখনো তারা নিজেদের অস্তিত্বের জানান দিয়ে যায়। আর আজ এত বছর পরেও যখন রাতের বেলায় রাস্তা দিয়ে হাওয়া বয়ে যায় আর দূরে শ্মশানের দিক থেকে কুকুরের ডাক শোনা যায়, তখন গ্রামের লোকেরা ফিসফিস করে বলে ওঠে, সেই ঘটনার কথা এখনও চাউর করে বা নিজেদের মধ্যে আলোচনা করে। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা বলতে পারো। আশা করছি এই ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা তাদের বলছি একদম দেরি না করে শেয়ার করে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না বা প্রশ্রয় করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। নমস্কার দাদা, আজ যে ঘটনাটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে যাচ্ছি সেটা আমার নিজের নয়। ঘটনাটা আমাকে কয়েক বছর আগে এক ভদ্রলোক শুনিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন যেন তার নাম বা জায়গার পরিচয় কোনোটাই না বলা হয়, কারণ তার আজও সেই ঘটনার কথা মনে পড়লে নাকি তিনি অস্বস্তি বোধ করেন। আর আমি প্রথমবার যখন তার কাছে শুনেছিলাম তখন সত্যি বলতে কয়েক মুহূর্ত চুপ করে বসেছিলাম, কারণ ঘটনাটা শুনতে অবিশ্বাস্য হলেও তার বর্ণনা এতটাই স্বাভাবিক আর বাস্তব ছিল যে মনে হয়েছিল এমন কিছু হয়তো সত্যিই ঘটতে পারে। তাই আমি আজ সেই ঘটনাটাই ভৌতিক কথা পরিবারের সঙ্গে ভাগ করে নিচ্ছি। ঘটনাটা প্রায় 10 বছর আগের। তখন এই ভদ্রলোক একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন এবং প্রায়ই তাকে বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে যেতে হতো। সেদিনও তিনি কাজ শেষ করে অনেক রাত করেই ফিরছিলেন। সময় তখন আনুমানিক 11:30। রাস্তা ছিল প্রায় ফাঁকা। শহরের আলো পেছনে পড়ে গেছে অনেক আগেই। সামনে শুধু লম্বা এক নির্জন রাস্তা আর দুই পাশে ঘন গাছপালা। মাঝে মাঝে দূরে কোথাও পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছিল। গাড়ির হেডলাইট ছাড়া আশেপাশে কোনো আলো ছিল না। সে রাস্তাটা দিয়ে তিনি আগেও বহুবার গেছেন, কিন্তু সেদিন কেন জানি না রাস্তার পরিবেশটা একটু অন্যরকম লাগছিল, যেন চারপাশের অদ্ভুত এক নিস্তব্ধতা ছড়িয়ে আছে। গাড়ি চালাতে চালাতে তিনি হালকা গান চালিয়ে রেখেছিলেন যাতে একঘেয়েমি না লাগে। কিন্তু হঠাৎ কয়েক মিনিট পরে গাড়ির সামনে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। রাস্তার বাঁকের কাছে একটা পুরনো সাদা গাড়ি দাঁড়িয়ে আছে
গাড়িটার পেছনে লাইট জ্বলছে, কিন্তু আশেপাশে কোনো নড়াচড়া নেই। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কারোর গাড়িটা খারাপ হয়েছে, তাই একটু ধীরে গাড়ি চালিয়ে সামনে এগোলেন। কিন্তু ঠিক তখনই হেডলাইটের আলোয় তিনি দেখতে পেলেন গাড়িটার পাশে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন ছেলে আর একজন মেয়ে। মেয়েটা ছেলেটার কাঁধে হাত জড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন খুব স্বাভাবিকভাবে কথা বলছে বা অপেক্ষা করছে। দূর থেকে দৃশ্যটা খুব সাধারণই লাগছিল। তিনি ভাবলেন হয়তো প্রেমিক প্রেমিকা কোথাও যাচ্ছিল আর গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তাই একটু সাহায্য করা উচিত। সেই ভেবেই তিনি নিজের গাড়িটা একটু দূরে দাঁড় করালেন। কিন্তু গাড়ি থামানোর সময়ও তার মনে হলো ব্যাপারটা একটু অদ্ভুত, কারণ ওই দুইজন মানুষ একেবারেই নড়ছে না, যেন পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তবুও তিনি ব্যাপারটা মাথায় না নিয়ে গাড়ি থেকে নামলেন। রাতের হাওয়াটা ঠান্ডা ছিল আর চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। তিনি কয়েক কদম এগিয়ে গিয়ে বললেন, কিছু সমস্যা হয়েছে নাকি? গাড়ি খারাপ? কিন্তু কোনো উত্তর এলো না। তখন তিনি আবার একটু জোরে বললেন, হ্যালো, শুনতে পাচ্ছেন? তবুও কোনো সাড়া নেই। তখন তিনি আরও একটু কাছে এগিয়ে গেলেন, আর তখনই প্রথমবার তার মনে একটা অস্বস্তি হলো, কারণ ছেলেটা আর মেয়েটা যেভাবে দাঁড়িয়েছিল সেটা অস্বাভাবিক লাগছিল। ছেলেটা একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যেন শরীরের কোনো নড়াচড়া নেই, আর মেয়েটা তার কাঁধে হাত জড়িয়ে আছে, কিন্তু তার মাথাটা একটু কাত হয়ে নিচের দিকে ঝুঁকে আছে, যেন ধীরে ধীরে কারোর দিকে তাকাতে চাইছে। তিনি আবার বললেন, আপনাদের কি কোনো সাহায্য লাগবে? ঠিক তখনই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে তার দিকে তাকালো, আর সেই মুহূর্তটা তিনি আজও ভুলতে পারেননি, কারণ মেয়েটার চোখ দুটো অদ্ভুতভাবে ফ্যাকাশে সাদা ছিল, যেন চোখের ভেতরে কোনো মনি নেই। সেই দৃষ্টি এতটাই অস্বাভাবিক ছিল যে তিনি কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তার শরীরের ভেতর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি ভাবলেন হয়তো আলোর কারণে চোখটা এমন দেখাচ্ছে, কিন্তু তখনই তিনি লক্ষ্য করলেন ছেলেটা একেবারেই নড়ছে না, একদম নিথর হয়ে দাঁড়িয়ে আছে, যেন একটা মূর্তি। তিনি একটু সাহস করে বললেন, আপনার বন্ধু ঠিক আছে তো? কিন্তু তখন মেয়েটা কোনো কথা না বলে শুধু তার দিকে তাকিয়ে রইল, আর ধীরে ধীরে তার মুখে একটা অদ্ভুত ফাঁকা হাসি ফুটে উঠল। সেই হাসিটা এতটাই অস্বস্তিকর ছিল যে তার মনে হচ্ছিল এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত। ঠিক তখনই হঠাৎ করে তার নিজের গাড়ির হেডলাইটটা কয়েক সেকেন্ডের জন্য ডিম হয়ে গেল। আলোটা যেন হালকা ঝাপসা হয়ে এলো, আর সেই মুহূর্তে তিনি স্বভাবতই পেছনে তাকালেন নিজের গাড়ির দিকে। কিন্তু আবার সামনে তাকাতেই তিনি দেখলেন সেই জায়গায় আর কেউ নেই, না ছেলেটা না মেয়েটা, এমনকি পাশের সেই সাদা গাড়িটাও নেই। রাস্তা পুরোপুরি ফাঁকা, যেন সেখানে কেউ দাঁড়িয়ে ছিলই না। কয়েক মুহূর্ত তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, বুঝতে পারছিলেন না কি দেখলেন। তার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেছে। তিনি দ্রুত নিজের গাড়ির দিকে ফিরে গেলেন আর দরজা বন্ধ করে ইঞ্জিন স্টার্ট করলেন। কিন্তু গাড়ি চালানো শুরু করার পরেও তার মনে হচ্ছিল যেন কেউ তাকে পেছন থেকে দেখছে। কয়েক মিনিট পরে তিনি রিয়ার ভিউ মিররে একবার তাকালেন, আর তখনই তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে গেল, কারণ মিররের মধ্যে তিনি খুব ক্ষণিকের জন্য দেখতে পেলেন পেছনের রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ঠিক একইভাবে কারোর কাঁধে হাত জড়িয়ে। কিন্তু সেখানে কোনো ছেলে নেই, শুধু তার হাতটা যেন বাতাসে ভর দিয়ে আছে। তিনি আর এক মুহূর্ত পেছনে তাকাননি, দ্রুত গাড়ির গতি বাড়িয়ে সেই রাস্তা ছেড়ে বেরিয়ে আসেন। বাড়ি পৌঁছানোর পর অনেকক্ষণ পর্যন্ত তিনি ঘুমোতে পারেননি। পরদিন তিনি সেই রাস্তার কাছাকাছি একটা চায়ের দোকানে থেমে চা খাচ্ছিলেন। তখন হালকাভাবে দোকানদারকে জিজ্ঞাসা করেন ওই বাঁকের কাছে কোনোদিন কোনো দুর্ঘটনা হয়েছিল কিনা। দোকানদার প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু পরে ধীরে ধীরে বলল, প্রায় 10 বছর আগে ওই বাঁকেই গভীর রাতে একটা গাড়ি দুর্ঘটনা হয়েছিল। গাড়িতে ছিল একটা ছেলে আর একটা মেয়ে। তারা নাকি কোথাও ঘুরতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সেই রাতের পর থেকে মাঝে মাঝে নাকি কিছু গাড়ি চালক বলে তারা ওই বাঁকের কাছে একটা ছেলে আর একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে।
মেয়েটা সবসময় ছেলেটার কাঁধে হাত জড়িয়ে থাকে, যেন তারা এখনও সেই মুহূর্তটাতেই আটকে আছে। দোকানদার কথাটা বলার সময় খুব স্বাভাবিক গলায় বলছিল, যেন এমন গল্প সে আগেও বহুবার শুনেছে। কিন্তু সেই ভদ্রলোক তখন নিঃশব্দে চা শেষ করে চলে এসেছিলেন, কারণ তিনি জানতেন আগের রাতে তিনি ঠিক কী দেখেছিলেন। আর সেই ঘটনার পর থেকে তিনি নাকি আর কখনো রাতের বেলা ওই হাইওয়ে দিয়ে যাননি, কারণ তার মনে হয় মাঝে মাঝে কিছু ঘটনা সময়ের মধ্যে আটকে থাকে, আর কিছু মানুষ হয়তো সেই শেষ মুহূর্তটা ছেড়ে কখনো যেতে পারে না। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। একটা কথা বলি, ভৌতিক কথা আরও বড় হোক এই কামনা করব, কারণ আমি ভৌতিক কথা খুবই মনোযোগ সহকারে শুনি, আর আমার খুব ভালো লাগে। আমার ফ্যামিলি মেম্বাররাও তোমার এই ঘটনাগুলো খুব শোনে। তো তুমি যদি মনে করো ঘটনাটা পড়ে শোনাবে, অবশ্যই বা প্লিজ আমাকে একটা টেক্সট করে দিও, যাতে আমি আমার ফ্যামিলিকে বলতে পারি যে ঘটনাটা চলে এসেছে, সবাই মিলে শুনবো। ভালো থেকো অমিতদা, সুস্থ থেকো, গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সরকার, সেকেন্ড কমেন্ট করেছে মানিক হাজরা, থার্ড কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি। তিনজনেই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে আরমান খান, রনি শাসমাল, মিঠু দত্ত, প্রিয়া ব্লগস, SK আরাফুল হোসেন, অন্তিম স্যাড মোমেন্ট, সুমন্ত দাস, কাকুলি সাহা, রবীন সামন্ত। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, FFA লিখেছে, দাদা রাগ করো না, আমার একটা কথার উত্তর দেবে? তোমার কি বিয়ে হয়ে গেছে? প্লিজ আমাকে পিন করো, তোমরা গেস করো তো বিয়ে হয়েছে কিনা। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, সুমিত ঘোষ, ডলি ভট্টাচার্য, সুরঞ্জন মণ্ডল, বিষ্ণু সাধন, মল্লিকা ডেলি ব্লগস লিখেছে, দাদা আমার নামটা নিয়ে আরাধ্যা হালদার। হ্যালো আরাধ্যা। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, সাথী, রত্না রয়, নন্দিনী শীল, সঙ্গীতা মজুমদার, গীতা গোস্বামী, মলি পাল, আশিক। পম্পা মহন্ত লিখেছে, কেমন আছো ভাই? অনেকদিন ঘটনা শোনা হয়নি, একটু ব্যস্ত ছিলাম, আমার বোনের ছেলের বিয়ে ছিল তাই। নো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে সোমা দাস, সুরজ কুমার, পপি মণ্ডল, অনুপম চ্যাটার্জি, শাহিন মণ্ডল, অসীম দাস, প্রিয়া সিং, শিহাব শাফিরুদ্দিন, বিজয় লিখেছে, অমিতদা আবারও চলে এলাম ভৌতিক কথা পরিবারের। আর দোল ফেস্টিভ্যালটা তোমার কেমন কাটলো? আমাদের ভৌতিক কথা পরিবারের সবাইকে জানিও শুভ দোল ফেস্টিভ্যাল। আমি বাড়িতেই কাটিয়েছি গো, প্রতি বছর তাই করি। তারপরে কমেন্ট করেছে রিতম হালদার, জগন্নাথ বেরা, রিকা, জবা দেবী, চুমকি ঘোষ, MD মোয়াজবিন, ইসমাইলি কমেডি, কার্তিক সাহা, রূপা মাজিল্লিয়া, প্রসেনজিৎ মাঝি, সনদ দাস, সাদিমা মিম, সুস্মিতা কুলিক, মামন মণ্ডল, শিখা হালদার, রোহিত সান্ত্রা, বাসন্তী মণ্ডল, পাপড়ি দোলা, অমিতা ঠাকুর লিখেছে, হ্যাপি হোলি, ঘটনাটা দারুণ হবে জেনে আগেই কমেন্ট করে দিলাম একদম। তারপরে কমেন্ট করেছে চুমকি খাতুন, মলয় চক্রবর্তী, মধু লিখেছে, হ্যাপি হোলি ভাই, ভালো থেকো, আর ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পায়েল বিজয়, লিখেছে, কী যে দারুণ লাগলো দাদা, কি বলবো, সত্যি তোমার কণ্ঠে আরও জীবন্ত লাগলো ঘটনাটা, থ্যাংক ইউ। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।